প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। শিমুরেজা এমপি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রভাষক শাহজি আনিসুর রহমান। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই অবগত আছো যে বৈশ্বিক মহামারী করোনা আবারও মারাত্মক রূপ ধারণ করায় তোমাদের অনলাইন ক্লাস পুনরায় চালু হয়েছে। তারই ধারাবাহিকতায় আমি আজ তোমাদের অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভোক্তা ও উৎপাদকের আচরণ, এই অধ্যায় থেকে তোমাদের স্থিতিস্থাপকতার উপর একটি ক্লাস নিতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের নিশ্চয়ই মনে আছে তোমাদের ম্যানুয়ালি ক্লাসে আমি স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করছিলাম। তারই ধারাবাহিকতায় আজ আমি তোমাদের স্থিতিস্থাপকতার উপরে একটি ক্লাস নেব। আজকের ক্লাসের আলোচ্য বিষয় দাম স্থিতিস্থাপকতা পরিমাপের বিভিন্ন পদ্ধতি। আমি আবারও বলছি, আজকের ক্লাসের আলোচ্য বিষয় হল দাম স্থিতিস্থাপকতা পরিমাপের বিভিন্ন পদ্ধতি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে স্থিতিস্থাপকতা কাকে বলেন সে বিষয়ে আমরা আগে থেকে ধারণা পেয়েছি। প্রিয় শিক্ষার্থী, স্থিতিস্থাপকতা হলো, আমি আবারও তোমাদের স্মরণ করিয়ে দিই, দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনে চাহিদার যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয় তাকে বলেন চাহিদার স্থিতিস্থাপকতা। তো এই স্থিতিস্থাপকতার প্রকারভেদে আমরা দেখছিলাম যে চাহিদার স্থিতিস্থাপকতা তিন প্রকার ছিল। এক, চাহিদার দাম স্থিতিস্থাপকতা; দুই, চাহিদার আয় স্থিতিস্থাপকতা; তিন, চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা। তো আমরা এই সমস্ত বিষয়গুলো আমরা ম্যানুয়ালি ক্লাসে সমাধান করেছি। প্রিয় শিক্ষার্থী, তো আজ আমাদের এই চাহিদার স্থিতিস্থাপকতার উপর সর্বশেষ যে ক্লাসটি বাকি ছিল সেটি আজ আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে পরিসমাপ্তি করব। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসের আলোচনা ছিল দাম স্থিতিস্থাপকতা পরিমাপের বিভিন্ন পদ্ধতি। তো আমরা আমাদের একটু জেনে রাখা ভালো যে দাম স্থিতিস্থাপকতা পরিমাপ করতে গেলে আমরা কয়েকটি পদ্ধতির সাহায্য নিতে পারি। আমরা কয়েকটি পদ্ধতির মাধ্যমে দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করতে পারি। তো মোটামুটি আমরা সেগুলো প্রথমে জেনে নিই। দাম স্থিতিস্থাপকতা পরিমাপ করতে গেলে আমাদের প্রথম যে পদ্ধতি সেটি হলো মোট ব্যয় পদ্ধতি। মোট ব্যয় পদ্ধতি। দুই হলো মোট আয় পদ্ধতি। মোট আয় পদ্ধতি। তিন, সংখ্যাসূচক পদ্ধতি। সংখ্যাসূচক পদ্ধতি। চার, জ্যামিতিক পদ্ধতি। জ্যামিতিক পদ্ধতি। আমরা এই চারটা পদ্ধতি নিয়ে আলোচনা করবো না। আমরা দাম স্থিতিস্থাপকতা পরিমাপ করব শুধুমাত্র মোট ব্যয় পদ্ধতির সাহায্যে, অর্থাৎ মোট আয় পদ্ধতি, সংখ্যাসূচক পদ্ধতি, জ্যামিতিক পদ্ধতি, এগুলো শুধু আলোচনার সুবিধার্থে আমি এখানে বললাম। প্রিয় শিক্ষার্থী, আমরা দাম স্থিতিস্থাপকতা পরিমাপ করব মোট ব্যয় পদ্ধতির সাহায্যে। তো মোট ব্যয় পদ্ধতি জেনে রাখা হলো যে মোট ব্যয় পদ্ধতির ধারণা দেন অধ্যাপক মার্শাল। অধ্যাপক মার্শাল মোট ব্যয় পদ্ধতির সাহায্যে স্থিতিস্থাপকতা দাম স্থিতিস্থাপকতা পরিমাপ করেছেন। অর্থাৎ কোনো দ্রব্যের দামের পরিবর্তনের ফলে মোট ব্যয়ের পরিবর্তন দ্বারাই, অর্থাৎ মোট ব্যয়ের সাহায্যে স্থিতিস্থাপকতা তিনি পরিমাপ করেছেন। তো আমরা জানি যে মোট ব্যয় পদ্ধতিতে স্থিতিস্থাপকতা যদি পরিমাপ করা হয় তাহলে 5 ধরনের স্থিতিস্থাপকতা পাওয়া যায়। আমি সেগুলো তোমাদের বোর্ডে জানিয়ে দিই। তো 5 ধরনের স্থিতিস্থাপকতার ভিতরে প্রথম হলো চাহিদা একক স্থিতিস্থাপকতা। চাহিদা একক স্থিতিস্থাপকতা। দুই, চাহিদা এককের চেয়ে বেশি।
তিন চাহিদা এককে চেয়ে কম স্থিতিস্থাপকতা। চার চাহিদা অসীম স্থিতিস্থাপকতা। অসীম স্থিতিস্থাপকতা। পাঁচ চাহিদা শূন্য শূন্য স্থিতিস্থাপকতা। তাহলে পাঁচ ধরনের স্থিতিস্থাপকতা পাওয়া যায়। চাহিদার এককের সমান স্থিতিস্থাপকতা, একের চেয়ে বেশি, একের চেয়ে কম, চাহিদার অসীম স্থিতিস্থাপকতা আর চাহিদা শূন্য স্থিতিস্থাপকতা। এই পাঁচ ধরনের স্থিতিস্থাপকতা আমরা মোট ব্যয়ের সাহায্যে নির্ণয় করে দেখা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এগুলো আমরা সাংকেতিক চিহ্নের মাধ্যমে লিখে রাখতে পারি। চাহিদা স্থিতিস্থাপকতা যদি পরিমাপ করি, চাহিদা স্থিতিস্থাপকতা দামি স্থিতিস্থাপকতা একের সমান হয়, ইপি একের চেয়ে বেশি হয়, একের চেয়ে কম হয়, স্থিতিস্থাপকতা অসীম হয়, আর দামি স্থিতিস্থাপকতা শূন্য সমান। অর্থাৎ ইলাস্টিসিটি অফ প্রাইস, দামি স্থিতিস্থাপকতা। প্রিয় শিক্ষার্থী, তো আজ আমরা প্রথমে মোট ব্যয় পদ্ধতির সাহায্যে স্থিতিস্থাপকতা পরিমাপ করতে যাচ্ছি। প্রথম হলো একের সমান স্থিতিস্থাপকতা। তো একের সমান স্থিতিস্থাপকতা হলো যে কোনো দ্রব্যের দাম বাড়া বা কমার ফলে যদি মোট ব্যয়ের কোনো পরিবর্তন না হয়, দাম মোট ব্যয় যদি আগের মতোই থাকে, তাহলে তাকে বলে একের সমান স্থিতিস্থাপকতা। তোমাদের পাঠ্য বইয়ে একটি উদাহরণ আছে। সেই উদাহরণটি আমি দেখছি। কোনো দ্রব্যের দাম 4 টাকা, তখন চাহিদার পরিমাণ ছিল হলো 12 একক। তাহলে মোট ব্যয় অর্থাৎ টিসি মোট ব্যয় ছিল 4×48। এখন কোন দ্রব্যের দাম যদি কমে 3 টাকা হয়, তাহলে চাহিদার পরিমাণ বেড়ে 16 হলো। তাহলে সেক্ষেত্রে মোট খরচ 348। তাহলে দাম কমার ফলে মোট ব্যয় কিন্তু একই হয়ে গেছে। অর্থাৎ দামের পরিবর্তনের ফলে চাহিদার মোট ব্যয়ের কোনো পরিবর্তন এখানে হয়নি। যদি এরকম হয়, তাহলে সেক্ষেত্রে চাহিদার স্থিতিস্থাপকতা হবে এককের সমান। প্রিয় শিক্ষার্থী, এখানে স্থিতিস্থাপকতা মোট ব্যয় আগে 48 ছিল, এখনো 48। যদি আমরা বিবেচনা করি, তাহলে স্থিতিস্থাপকতা হবে এককের সমান। প্রিয় শিক্ষার্থী, এই হলো চাহিদার একক স্থিতিস্থাপকতা। এটা আমরা যদি রেখাচিত্রের মাধ্যমে দেখাই, তাহলে বিষয়টি এমন দাঁড়ায় যে কোন দ্রব্যের দাম যখন ওপি, তখন চাহিদার পরিমাণ হলো ওএম। এখন দ্রব্যের দাম যদি কমে ওপি1 হয়, তাহলে চাহিদার পরিমাণ বেড়ে M2 হয়। অর্থাৎ এখানে একটি বক্র চাহিদা রেখা, একটি বক্র চাহিদা রেখা, এখানে কে বিন্দু, এখানে বিন্দু। কে বিন্দুতে এবং এ বিন্দুতে খরচ কিন্তু দুইটা সমান হবে। অর্থাৎ এখানে দাম বেশি, চাহিদা কম, এখানে দাম কম, চাহিদা বেশি। অর্থাৎ আমরা যদি গণনা করি বা হিসাব করি, সেক্ষেত্রে দেখা যাবে যে মোট ব্যয়ের কোনোরূপ পরিবর্তন হয়নি। প্রিয় শিক্ষার্থী, এই হলো চাহিদার একক স্থিতিস্থাপকতা। এখন চাহিদা একের সমান স্থিতিস্থাপকতা আমরা সমাধান করে নিলাম। 2 চাহিদা একের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা। কোনো দ্রব্যের দাম কমে যাওয়ার ফলে ক্রয়ের পরিমাণ যদি আগের চেয়ে বাড়ে, কোনো দ্রব্যের দাম কমে যাওয়ার ফলে যদি ক্রয়ের পরিমাণ আগের চেয়ে বাড়ে, তাহলে মোট ব্যয়ের পরিমাণও বৃদ্ধি পায়। যদি এইরকম অবস্থার সৃষ্টি হয়, তাহলে তখন তাকে বলে একের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা। অর্থাৎ মোট ব্যয় বেশি হয়ে গেলে স্থিতিস্থাপকতাও বেশি হবে, একে বলে একের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা। আবার কোনো দ্রব্যের দাম কমার ফলে যদি মোট ব্যয় আগের চেয়ে কমে যায়, কোনো দ্রব্যের দাম বাড়ার ফলে যদি মোট ব্যয় আগের চেয়ে কমে যায়, তাহলে সেক্ষেত্রে তাকে বলে এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা। আমি
উদাহরণের সাহায্যে দিলে বিষয়টি আরও পরিষ্কার হবে। অর্থাৎ আমরা এখানে বিষয়টি দেখি কোনো দ্রব্যের তোমাদের পাঠ্য বইয়ে একটা উদাহরণ আছে, উদাহরণে আছে কোনো দ্রব্যের দাম 4 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 4 টাকা, তখন 4 টাকা পরিমাণ ছিল 20 একক, তাহলে মোট খরচ হলো 4 কোটি 80 টাকা। এখন দ্রব্যের দাম কমে যদি 3 টাকা হয় তখন 4 টাকা পরিমাণ বেড়ে হলো 40 একক, তাহলে 40 একক মোট খরচ হলো 120। তাহলে দ্রব্যের দাম কমার ফলে যদি মোট ব্যয়ের কাছে বৃদ্ধি পায় তখন তাকে বলে একের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা। আবার যদি অন্যভাবে বলি, কোনো দ্রব্যের দাম বেড়ে যাওয়ার ফলে যদি মোট ব্যয়ের কাছে কমে যায় তখন তাকে বলে একের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে আমরা এটি যখন স্থিতিস্থাপকতায় পরিমাপ করব তখন 120 ডিভাইডেড 80 অর্থাৎ স্থিতিস্থাপকতা হবে 1.5 অর্থাৎ একের বেশি। এখানে 1.5 অর্থাৎ স্থিতিস্থাপকতা এখানে একের চেয়ে বেশি, এটি পরিমাপ করা হবে। স্থিতিস্থাপকতা একের চেয়ে বেশি অর্থাৎ প্রিয় শিক্ষার্থী, এটি যদি আমরা রেখাচিত্রের মাধ্যমে দেখাই তাহলে বিষয়টি এমনই হয় যে দ্রব্যের দাম যখন ওপি তখন 4 টাকা পরিমাণ ছিল ও এ, দ্রব্যের দাম কমে হলো ওপি ওয়ান, তখন 4 টাকা বেড়ে হলো ও এল ওয়ান, অর্থাৎ এখানে দামের পরিবর্তন কম হলো কিন্তু চাহিদা পরিবর্তন বেশি হয়ে গেছে। অর্থাৎ দাম কমার ফলে এখানে চাহিদা বেশি হারে বেড়ে গেছে, এটি চাহিদা। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দেখলাম যে স্থিতিস্থাপকতা একের চেয়ে বেশি, অর্থাৎ দামের পরিবর্তনের চেয়ে চাহিদার পরিবর্তন অনেক বেশি হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী, তো এই হলো একের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা। আমরা 3 নম্বরে যে বিষয়টি খেয়াল করব সেটি হলো স্থিতিস্থাপকতা হলো একের চেয়ে কম। অর্থাৎ কোনো দ্রব্যের দাম কমার ফলে যদি মোট ব্যয় আগের চেয়ে কমে, আমি আবার বলি, কোনো দ্রব্যের দাম কমার ফলে যদি মোট ব্যয় আগের চেয়ে কমে, আবার কোনো দ্রব্যের দাম বাড়ার ফলে যদি মোট ব্যয় আগের চেয়ে বাড়ে, তাহলে তাকে বলে এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা। তোমাদের পাঠ্যবইয়ে উদাহরণ দেওয়া আছে, সেটি এরকম যে কোনো দ্রব্যের দাম যখন 4 টাকা তখন 4 টাকা পরিমাণ ছিল 20 একক, অর্থাৎ মোট খরচ ছিল 4 কোটি 80 টাকা। এখন দ্রব্যের দাম কমে যাওয়ায় 4 টাকা পরিমাণ বেড়ে হলো 22 একক, তখন মোট খরচ হলো 66 টাকা। অর্থাৎ এখানে দাম কমার ফলে মোট খরচ আগের চেয়ে কমে গেছে, মানে দাম বাড়ার ফলে মোট খরচ আগের চেয়ে বেড়ে গেছে। যদি এরকম হয় তাহলে স্থিতিস্থাপকতা হবে এই 66 ডিভাইডেড 80, অর্থাৎ এখানে যদি আমরা ভাগ করি স্থিতিস্থাপকতা নির্ণয় করি সেক্ষেত্রে হবে যে 0.83, অর্থাৎ স্থিতিস্থাপকতা এখানে কিন্তু পয়েন্ট হয়ে গেছে, একে কম হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, এর একের চেয়ে কম স্থিতিস্থাপকতা। তাহলে আমরা 3টি স্থিতিস্থাপকতা পেয়ে গেলাম, যে কোনো স্থিতিস্থাপকতা একই সমান, দাম একের চেয়ে বেশি, দাম স্থিতিস্থাপকতা একের চেয়ে কম। প্রিয় শিক্ষার্থী, তো এই বিষয়টি আমরা যদি রেখাচিত্রের মাধ্যমে দেখাই তাহলে বিষয়টি এমনই হয় যে কোনো দ্রব্যের দাম ধরি ওপিওন, একটি চাহিদা ওপিওন, তখন চাহিদার পরিমাণ হলো ওএম। এখন দাম কমে হলো ওপিওন, তখন চাহিদার পরিমাণ বেড়ে হলো এম1। তাহলে এখানে দেখা যাচ্ছে দামের পরিবর্তনটা অনেক বেশি কিন্তু চাহিদার পরিবর্তন কম, অর্থাৎ স্থিতিস্থাপকতা এখানে একের চেয়ে কম হলো। আমরা 3টা জিনিস আমরা এখানে 3টা দামের স্থিতিস্থাপকতা পরিমাপ করলাম। চতুর্থ যে স্থিতিস্থাপকতা সেটা হলো অসীমের সমান। স্থিতিস্থাপকতা অসীমের সমান, অর্থাৎ দামের শতকরা পরিবর্তনের ফলে দামের শতকরা পরিবর্তন না হওয়ার ফলেও যদি চাহিদার পরিমাণ বেড়ে যায়, অর্থাৎ দামের পরিবর্তন না হয়ে যদি
চাহিদার পরিবর্তন হয়, দাম স্থির থাকা অবস্থায় যদি চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পায় তখন তাকে বলে চাহিদার অসীম স্থিতিস্থাপকতা। চাহিদা অসীম স্থিতিস্থাপকতা সেটি তোমাদের পাঠ্য বইয়ে যে উদাহরণটি দেওয়া আছে সেটি এরকম যে কোনো দ্রব্যের দাম 10 টাকা স্থির থেকে থাকবে, কোনো দ্রব্যের দাম 10 টাকায় স্থির থাকবে, অর্থাৎ আগে 10 এখন 10। সেক্ষেত্রে চাহিদার পরিমাণ প্রথমে ছিল 6, পরে হলো 8 টাকা, অর্থাৎ দামের পরিবর্তন হয়, চাহিদার যদি পরিবর্তন হয় তখন তাকে বলে চাহিদা অসীম স্থিতিস্থাপকতা। প্রিয় শিক্ষার্থী, দামের পরিবর্তন এই বিষয়টি যদি আমরা রেখাচিত্রের মাধ্যমে দেখাই তাহলে এমনই হয় যে দাম বলতে চাহিদার পরিমাণ এটি হলো 10, 6 একক, এটি হলো 8 একক, 6, 8 এটা কি চাহিদা রেখা। সেক্ষেত্রে চাহিদা রেখা কিন্তু ভূমি অক্ষের সমান্তরাল অবস্থান করে। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি দাম যখন 10 টাকা তখন চাহিদা 6 একক, সেই দাম 10 টাকা স্থির থাকা অবস্থায় চাহিদা বেড়ে হলো 8, অর্থাৎ চাহিদা বেড়েছে কিন্তু দামের কোনো পরিবর্তন হয়নি। যদি এমনই হয় সেক্ষেত্রে স্থিতিস্থাপকতা হয় অসীম। প্রিয় শিক্ষার্থী, এরপর আমাদের পঞ্চম যে বিষয় বাকি আছে সেটি হলো স্থিতিস্থাপকতা হয় শূন্যের সমান। স্থিতিস্থাপকতা দামের পরিবর্তন হওয়া যদি অর্থাৎ দামের শতকরা পরিবর্তনের ফলে যদি চাহিদার কোনো শতকরা পরিবর্তন না হয় তখন তাকে বলে চাহিদার শূন্য স্থিতিস্থাপকতা। যেমন দামের পরিবর্তন, এখানে চাহিদা ধরে কোনো দ্রব্যের চাহিদা দাম 10 টাকা, কোনো দ্রব্যের দাম 10 টাকা, তখন চাহিদা হলো 100 একক। দ্রব্যের দাম যদি 8 টাকা তখন চাহিদা 100 একক, অর্থাৎ দামের পরিবর্তনে চাহিদার কোনো পরিবর্তন হয়নি। যদি এরকম হয় তখন তাকে বলে চাহিদা শূন্য স্থিতিস্থাপকতা, অর্থাৎ চাহিদা স্থিতিস্থাপক না স্থিতিস্থাপক। প্রিয় শিক্ষার্থী, যদি আমরা রেখাচিত্রে দেখাই তাহলে এরকম হবে, চাহিদা রেখা সেক্ষেত্রে লম্বকের সমান্তরাল হবে। প্রিয় শিক্ষার্থী, চিত্রে আমরা দেখতে পাচ্ছি দ্রব্যের দাম যখন 10 টাকা তখন চাহিদার পরিমাণ হলো 100 একক, আবার দাম কমে যখন 8 টাকা তখনও চাহিদার পরিমাণ 100 একক, তখনও চাহিদার পরিমাণ 100 একক। তাহলে দাম এখানে কমেছে, চাহিদা কোনো পরিবর্তন হয়নি, দামের শতকরা পরিবর্তন, চাহিদার কোনো শতকরা পরিবর্তন এখানে হয়নি। যদি এরকম হয় তখন তাকে বলে চাহিদা শূন্য স্থিতিস্থাপকতা। সেক্ষেত্রে চাহিদা রেখা এটি লম্বকে সমান্তরাল হবে। প্রিয় শিক্ষার্থী, তো আমরা আমাদের ক্লাসের যে আলোচ্য বিষয় সে আলোচ্য বিষয় সম্পর্কে আমরা ধারণা পেলাম। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও স্মরণ করিয়ে দেই যে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় ছিল দাম স্থিতিস্থাপকতা পরিমাপের বিভিন্ন পদ্ধতি। তো আমরা দাম স্থিতিস্থাপকতা পরিমাপ করতে যে আমরা 4টা পদ্ধতির সাহায্য নিতে পারি। 1 হলো মোট ব্যয় পদ্ধতি, 2 মোট আয় পদ্ধতি, 3 সংখ্যাসূচক পদ্ধতি, আর 4 হলো জ্যামিতিক পদ্ধতি। তো সেক্ষেত্রে আমরা আজকে যে পদ্ধতির সাহায্যে স্থিতিস্থাপকতা পরিমাপ করলাম সেটি হলো মোট ব্যয় পদ্ধতি। আমি আবারও স্মরণ করিয়ে দিই যে মোট ব্যয় পদ্ধতির ধারণা দেন হলো অধ্যাপক মার্শাল মোট ব্যয় কোনো দ্রব্যের দাম বাড়া বা কমার ফলে মোট ব্যয়ের যে বৃদ্ধি বাড়ে বা কমে এর উপরেই বিবেচনা করে স্থিতিস্থাপকতা পরিমাপ করেছে। তো সেক্ষেত্রে 5 ধরনের স্থিতিস্থাপকতা পরিমাপ করা হয়েছে। এক হলো স্থিতিস্থাপকতা 1 এর সমান, স্থিতিস্থাপকতা 1 এর চেয়ে বেশি, স্থিতিস্থাপকতা 1 এর চেয়ে কম, স্থিতিস্থাপকতা অসীম, স্থিতিস্থাপকতা শূন্য। অর্থাৎ দাম স্থিতিস্থাপকতা 5 ধরনের হয়। এটি আমরা আমাদের ক্লাসে আমরা
সে বিষয়টি তোমাদের পাঠ্য হয়ে গাণিতিক উদাহরণ দিয়েই বা চিত্রের মাধ্যমে আমরা কিন্তু সমাধান করেছি। প্রিয় শিক্ষার্থী, তো আজকের ক্লাসের আলোচ্য বিষয় এখানেই শেষ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, তোমরা অনলাইন ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবে, এর প্রত্যাশায় আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। খোদা হাফেজ।